এটা মানে কেন ভিতরে শক্তিশালী কিছু নাই আমি কিন্তু ইয়ারফোন লাগাইনি কথা বললো না কোনো মনে থাকে আনোয়ার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার টাইম শুরু হয়ে গেছে, ইউ ক্যান স্টার্ট। স্যার ভালো আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার। স্যার দোয়া করবেন ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Anwar sir, the floor is yours. You can start. স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। আপনাকে শুনতে পাই তো আমরা। আচ্ছা স্যার, আপনি আমরা 2 মিনিট ওয়েট করলাম তো, আপনি শুরু করে দিতে পারেন। ওকে, ওমর ফারুক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আনোয়ার স্যার, আপনি শুরু করেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আসো এখনই আমরা আমাদের পাঠ শুরু করব। খালাম, আমি একটা মিটিং এ খালাম, আমি 1 ঘন্টা পরে ফোন দিই। হ্যালো,
এখন তোমার শেয়ার স্ক্রিন কি কথা শুনতে পারতেছি না। হ্যাঁ, শেয়ার স্ক্রিনটা ইয়ে হচ্ছে না। আনোয়ার স্যার কথা শুনতে পারতেছি না। আপনার লেকচার শুনছি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো এখনই আমরা আমাদের পাঠ শুরু করব। আশা করি তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত। শিক্ষার্থীরা, যে তোমরা যদি কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন যদি থাকে তোমরা দয়া করে তোমাদের স্লাইড নাম্বারটা লিখে আমরা ইনশাআল্লাহ পাঠ শেষে তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সমাবেশ বা কম্বিনেশন। তোমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ের প্রশ্নমালা 5.2। প্লিজ তোমরা লিখে নাও প্রশ্নমালা 5.2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের পাঠ শেষে তোমরা জানতে পারবে, সমাবেশ ব্যাখ্যা করতে পারবে, সমাবেশ সংখ্যা নির্ণয়ের সূত্র প্রমাণ এবং প্রয়োগ করতে পারবে, সম্পূরক সমাবেশ ব্যাখ্যা করতে পারবে, NCR plus NCR minus 1 equal to N plus 1 CR এই সূত্র প্রমাণ এবং প্রয়োগ করতে পারবে, শর্তাধীন সমাবেশ ব্যাখ্যা করতে পারবে এবং সূত্র প্রতিপাদন ও প্রয়োগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু জানার চেষ্টা করি সমাবেশ বলতে কি বোঝায়। শিক্ষার্থীরা, কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়েকটিকে নিয়ে যত প্রকারে বাছাই করা যেতে পারে তার প্রতিটিকে বলা হয় এক একটি সমাবেশ। আবার তোমাদেরকে বলছি, কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়েকটিকে নিয়ে যত প্রকারে বাছাই করা যেতে পারে তার প্রতিটিকে বলা হয় এক একটি সমাবেশ, ইংরেজিতে বলা হয় কম্বিনেশন। শিক্ষার্থীরা, মনে করো তোমাদের তিনজন বন্ধু আছে, ফাহিম, আসিফ, ইরফান। এই তিনজন বন্ধু থেকে যদি দুজন বন্ধুকে বাছাই করতে বলা হয় তাহলে তোমরা এইভাবে বাছাই করতে পারো, ফাহিমের সাথে আসিফকে। এখানে কেউ যদি মনে করো যে স্যার আমি প্রথমে আসিফকে নিব তারপরে ফাহিমকে লিখবো, তাতে কোনো অসুবিধা নেই। তবে ফাহিম আসিফ এবং আসিফ ফাহিম এই দুটিকে একই সাথে গ্রহণ করা যাবে না, লেখা যাবে না। যদি তোমরা দুটিকে একই সাথে গ্রহণ করো তাহলে সেটা হয়ে যাবে সাজানো সংখ্যা বা বিন্যাস। শিক্ষার্থীরা, বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয়, কিন্তু বাছাই বা সমাবেশের ক্ষেত্রে ক্রমকে বিবেচনা আনা হয় না। সো আমরা দেখতে পাচ্ছি তিনজন থেকে দুজনকে নিয়ে আমরা বাছাই করতে পারবো এই তিন উপায়ে। যদি আমরা ক্রম বিবেচনা করি তাহলে যে সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা তৈরি হবে সেটা আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই মোট 6 উপায়ে আমরা সাজাতে পারবো। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, আমরা এই 6 কে লিখতে পারি 3 into 2।
আবার 2 এর পরিবর্তে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম দুইটি স্বাভাবিক সংখ্যা গুণফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, একইভাবে তোমরা যদি 3 জন থেকে 3 জন বন্ধুকে বাছাই করো তাহলে বাছাই সংখ্যা হবে 1টি, কিন্তু সাজানো সংখ্যা হবে 6টি। তার মানে হচ্ছে সাজানো সংখ্যা 6 সমান লেখা যাবে 1 into 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 6 কে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল, অর্থাৎ 1 into 2 into 3 equal to 6। তাহলে আসুন আমরা এখান থেকে একটা ডিসিশনে চলে যাই। আমরা বলতে পারবো বিন্যাস সংখ্যা সমান সমাবেশ সংখ্যা ইনটু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তার সংখ্যা। আবারও বলছি, বিন্যাস সংখ্যা ইকুয়াল টু সমাবেশ সংখ্যা ইনটু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তার সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই রিলেশনটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি রিলেশন। সমাবেশের মধ্যে সম্পর্ক। আবারও বলছি, আমাদের এই যে রিলেশনটি, এই রিলেশনটিকে বলা হয় বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই রিলেশনের মাধ্যমে আমরা বিন্যাস থেকে সমাবেশে যেতে পারবো, আবার সমাবেশ থেকে বিন্যাসে যেতে পারবো। সো তোমরা অবশ্যই লিখে নিবে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু সমাবেশ সংখ্যা ইনটু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তার সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা বিন্যাসকে কিভাবে সূচিত করি, কোন প্রতীকের মাধ্যমে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশকে আমরা NCR বা NCR বা C of n, R, অর্থাৎ প্রথমটা হলো সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়, বা পাশাপাশি যদি লিখো কোনো ক্ষতি নেই। এখানে C হচ্ছে বড় হাতের এবং C কম্বিনেশনের প্রথম অক্ষর C, অর্থাৎ কম্বিনেশন থেকে C প্রতীকটি আসছে, অক্ষরটি আসছে। তবে আমার শিক্ষার্থীরা, আমাদের বইগুলোতে সাধারণত প্রথম প্রতীকটি বহুলভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ NCR সাবস্ক্রিপ্ট আকারে যেটা আছে এই প্রতীকটি সাধারণত বেশি ব্যবহৃত হয়, বা তুমি যে কোনো একটি প্রতীক নিয়ে কাজ করতে পারবে। শিক্ষার্থীরা, আসুন আমরা একটু বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা একটু দেখে নিই। পার্থক্যটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে যে তোমাদের কনফিউশন আছে সেই কনফিউশনটুকু দূর হয়ে যাবে। শিক্ষার্থীরা, প্রথমে দেখো, বিন্যাসের ক্ষেত্রে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়েকটি নিয়ে যত প্রকারের সাজানো যায় তার প্রতিটিকে বলা হয় এক একটি বিন্যাস বা পারমুটেশন। আমি আবারও তোমাদেরকে বলছি, কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়েকটি নিয়ে যত প্রকারের সাজানো যায়, অর্থাৎ বিন্যাস হচ্ছে সাজানো সংখ্যা, আর সমাবেশের ক্ষেত্রে বলা হবে বাছাই সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর পয়েন্ট, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাসকে আমরা NER এই প্রতীকের মাধ্যমে সূচিত করি, আর সমাবেশকে আমরা NCR এই প্রতীকের মাধ্যমে প্রকাশ করি। শিক্ষার্থীরা, বিন্যাসের ক্ষেত্রে, যেটা আমি কিছুক্ষণ আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বিন্যাসের ক্ষেত্রে জিনিসগুলির ক্রম বিবেচনা করা হয়। যেমন দেখো, আমরা বিন্যাসের ক্ষেত্রে AB এবং BA এই দুইটিকে আমাদেরকে নিতে হবে, কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমরা জিনিসগুলির ক্রম বিবেচনা করব না, আমরা লিখব হয় AB বা BA। যেমন আমরা বলেছিলাম ফাহিম, আসিফ বা আসিফ ফাহিম, যে কোনো একটি। শিক্ষার্থীরা, 4 নম্বর পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং আমাদের সাবজেক্টিভ বা অবজেক্টিভের মধ্যে
এই পয়েন্টটা কাজে লাগবে। আমরা কখন বুঝতে পারবো এই প্রবলেমটা বিন্যাসের? যখন সাজানো সংখ্যা বলা থাকবে, যখন শব্দ সংখ্যা বলা থাকবে, যখন সংখ্যা গঠন বলা থাকবে, মালা তৈরি, ভোট দেওয়ার উপায়, ডাক বক্সে চিঠি ফেলার উপায়, টেলিফোন সংযোগ দেওয়ার উপায়, এই কথাগুলো যখন বলা থাকবে তখনই তোমাদেরকে বুঝতে হবে এই প্রবলেমটা হচ্ছে বিন্যাসের। শিক্ষার্থীরা, যদি বাছাই সংখ্যা, রেখা বা বাহুর সংখ্যা বিভিন্ন ক্ষেত্র যেমন ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি, দল গঠন, কমিটি গঠন, ভ্রমণ করার উপায়, উৎপাদক সংখ্যা, এই কথাগুলো যখন বলা থাকবে তখনই তোমাদেরকে বুঝতে হবে এই গাণিতিক সমস্যাটি হচ্ছে সমাবেশে। প্রিয় শিক্ষার্থীরা, আমার দৃঢ় বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ বিন্যাস এবং সমাবেশের পার্থক্য কি। এখন আসো আমরা একটু সূত্রের প্রমাণটা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম সমাবেশ সংখ্যা কিন্তু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তার সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা হবে বিন্যাস সংখ্যা। আবারও বলছি, সমাবেশ সংখ্যা কিন্তু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তার সংখ্যা দ্বারা যদি তোমরা গুণ করো তাহলে সেটি বিন্যাসে কনভার্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা যদি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশকে NCR এর মাধ্যমে সূচিত করি তাহলে তোমরা দেখো আমরা লিখতে পারি NCR হচ্ছে সমাবেশ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে NCR অর্থাৎ প্রতিটি সমাবেশের মধ্যে r সংখ্যক স্থান থাকবে বা r সংখ্যক জিনিস থাকবে যাদের প্রতিটিকে আমরা r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারবো। সেজন্য আমরা NCR এর সাথে যদি r ফ্যাক্টরিয়ালকে গুণ করি তাহলে আমরা বিন্যাসে কনভার্ট হয়ে যাব, অর্থাৎ আমরা লিখতে পারবো NPR। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সূত্র প্রমাণটা লিখছো, প্লিজ লিখে ফেলো। এখান থেকে আমরা লিখতে পারবো বা NCR ইন্টু r ফ্যাক্টরিয়াল। তোমরা জানো NPR কে ভেঙে লেখা যায় n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে NCR ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। শিক্ষার্থীরা, আমরা গাণিতিক সমস্যার মধ্যে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, তবে স্পেসিফিক মান থাকলে তোমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে। আসুন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। শিক্ষার্থীরা, আমাদের 1 নম্বর যে গাণিতিক সমস্যাটি সেখানে বলা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে হাফ n ও n মাইনাস 3 সংখ্যক কর্ণ আছে। আবারও বলছি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে হাফ n ও n মাইনাস 3 সংখ্যক কর্ণ আছে। আমাকে আরো বলেছে, আরো দেখাও যে এর কৌণিক বিন্দুগুলো সংযোগ করে 1/6 n of n minus 1 n minus 2 সংখ্যক বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে। শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যদি কোনো স্লাইডে কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তোমরা দয়া করে স্লাইড নাম্বারটি লিখে রাখো, আমরা পাঠ শেষে আমরা স্লাইডগুলো ব্যাখ্যা করব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধানের পূর্বে একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তার আগে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কর্ণ কয়টি বিন্দু সংযোগ করে কর্ণ পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা আমাকে বলবে বিন্দু সংযোগ করে কর্ণ পাওয়া যায়, কারণ কর্ণ এক ধরনের বাহুকে আমরা সামান্তরিক, চতুর্ভুজ এই ধরনের ক্ষেত্রে সাধারণত কর্ণ বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা একটু বাস্তব উদাহরণ দেখার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ। শিক্ষার্থী, এখানের মধ্যে এই ত্রিভুজে
তিনটি বাহু আর তিনটি কৌণিক বিন্দু আছে। আমরা একটি চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজে লক্ষ্য করে দেখো চারটি বাহু এবং চারটি কৌণিক বিন্দু আছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যতগুলো বাহু থাকবে কৌণিক বিন্দু ততগুলো থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যেহেতু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তার মানে আমার কাছে কৌণিক বিন্দু থাকবে n সংখ্যক। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক কৌণিক বিন্দু আছে। যেহেতু দুইটি বিন্দু সংযোগ করে একটি বাহু পাওয়া যায়, তাহলে আমরা লিখতে পারবো n সংখ্যক কৌণিক বিন্দুর মধ্যে দুইটি বিন্দু সংযোগ করে গঠিত বাহুর সংখ্যা nc2। শিক্ষার্থীরা, আমার কৌণিক বিন্দু আছে n সংখ্যক আর আমাকে নিতে হবে দুইটি করে। আমি তোমাদেরকে সময় দিব, তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ n সংখ্যক থেকে দুইটিকে আমরা বাছাই করতে পারি nc2। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কেন বাহু লিখলাম, সরাসরি কেন কর্ণ লিখলাম না? শিক্ষার্থীরা, সে প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরে দিব। লক্ষ্য করো, আরেকটি ফিগার আমাদের স্ক্রিনে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ। যদি তোমাকে প্রশ্ন করা হয় এই চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু থেকে দুইটি কৌণিক বিন্দু সংযোগ করে কতগুলো বাহু পাওয়া যায়, তাহলে তোমরা লিখবে 4c2। অর্থাৎ কৌণিক বিন্দু হচ্ছে চারটি, তার থেকে আমরা দুইটি কৌণিক বিন্দু সংযোগ করব। আমরা সংযোগ করার উপায় পাবো 4c2 সংখ্যক। শিক্ষার্থীরা, 4c2 মানে হচ্ছে 6। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে 6টি পেলাম, আমার কি কর্ণ 6টি? নিশ্চয়ই তোমরা বলবে কর্ণ 6টি না, কর্ণ 2টি। তাহলে কি স্যার সূত্র ভুল? না, সূত্র ভুল না। সূত্রকে বলা হয়েছে তুমি 4টি থেকে 2টিকে বাছাই করো। তো সে 4টি থেকে 2টিকে বাছাই করেছে, সে 6টি পেয়েছে। কিভাবে 6টি? দেখো তার পার্শ্বস্থ যে 4টি বাহু, এই 4টি বাহু তো সে নিয়ে আসছে। শিক্ষার্থীরা, তাহলে এই যে 6 পেলাম, তাহলে আমরা বুঝতে পারলাম এই 6টি কিন্তু কর্ণ নয়। তাহলে বাহুর সংখ্যা থেকে আমাদের পার্শ্বস্থ যে বাহুগুলো, সেই বাহুগুলো যদি আমরা বাদ দিই, অর্থাৎ 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, তাহলে আমরা 2 পাবো। অর্থাৎ এই চতুর্ভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 2। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে আমাদের যে nc2 আসলো, সেখান থেকে আমাদেরকে তার যে বাহুর সংখ্যা, সেই বাহুর সংখ্যা আমাদেরকে বিয়োগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি উহাদের মধ্যে n সংখ্যক বাহু কর্ণ নয়। লিখে নাও, উহাদের মধ্যে n সংখ্যক বাহু কর্ণ নয়। শিক্ষার্থীরা, তাহলে মোট কর্ণের সংখ্যা হবে কত? nc2 মাইনাস n, অর্থাৎ পার্শ্বস্থ যে বাহুগুলো সেগুলো আমরা বিয়োগ করে ফেলবো। এখন আসো, nc2 কে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো না, এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, nc2 এর পরিবর্তে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ncr এর সূত্র n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মাইনাস n। আমরা n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 5 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়ালকে যখন তোমরা ভাঙাবে তখন এক করে কমতে থাকবে। ঠিক একইভাবে n n-1 ফ্যাক্টোরিয়াল, আবার n-1
n-2 ফ্যাক্টোরিয়াল। প্রশ্ন হচ্ছে স্যার আমরা n-2 পর্যন্ত কেন যাচ্ছি? তোমরা লক্ষ্য করো আমার হরের মধ্যে n-2 ফ্যাক্টোরিয়াল আছে, যাতে করে আমরা কাটাকাটি করতে পারি। সেজন্য আমরা এখানে n-2 ফ্যাক্টোরিয়াল এবং n-2 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো এবং কাটাকাটি করবো। তাহলে কি থাকবে দেখো, n of n-1/2 minus n। ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, আসলে আমরা একটু লসাগু করে ফেলি। 2 হচ্ছে লসাগু, n of n-1 minus 2n। এখান থেকে যদি তোমরা n কমন নাও তাহলে লেখা যাবে n-1 minus 2, তার মানে হচ্ছে হাফ n of n-3। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন ছিল হাফ n of n-3 সংখ্যক পণ্য তৈরি করা যাবে। আমরা প্রমাণ নিয়ে আসলাম। প্রথম অংশের প্রমাণ আমাদের শেষ। এবার দ্বিতীয় অংশতে চলে আসো। দ্বিতীয় অংশটা ছিল এর কৌণিক বিন্দুগুলো সংযোগ করে এত সংখ্যক বিভিন্ন ত্রিভুজ গঠন করা যায়। এখন আসো, ত্রিভুজের জন্য আমাদেরকে 3টি বিন্দু সংযোগ করতে হয়। তাহলে আমরা লিখব, আবার যে কোনো 3টি বিন্দুর সংযোগ রেখার সাহায্যে একটি ত্রিভুজ গঠন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে n সংখ্যক বিন্দু থেকে যে কোনো 3টি সংযোগ রেখার সাহায্যে গঠিত ত্রিভুজ সংখ্যা হচ্ছে nc3। আমার কাছে বিন্দু আছে n সংখ্যক, আমি যে কোনো 3টি করে বাছাই করব, তার মানে আমার ত্রিভুজ সংখ্যা হবে nc3। শিক্ষার্থীরা, nc3 কে আমরা ভেঙে লিখতে পারি ম্যানুয়ালি, n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমাদেরকে, যেহেতু হরের মধ্যে n-3 ফ্যাক্টোরিয়াল আছে, সো আমরা লবের মধ্যে লিখতে পারবো n-1 n-2 n-3 ফ্যাক্টোরিয়াল। শিক্ষার্থীরা, 3 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 1 into 2 into 3, তার মানে 3 দুগুণে 6, এখানে 6, আর এখানে হচ্ছে n-3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমার কাটাকাটি সুবিধার্থে যে পর্যন্ত ফ্যাক্টোরিয়াল ভাঙানো দরকার আমরা সেই পর্যন্ত ভাঙাবো, যেহেতু আমরা n এর স্পেসিফিক কোনো মান জানি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাটাকাটি করার পরে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে, অর্থাৎ 1/6 n of n-1 into n-2। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা নিয়ে কাজ করব। 7টি ভিন্ন ভিন্ন সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। আমাদেরকে প্রশ্নটা করা হচ্ছে যে এর থেকে 4টি সরলরেখার সমন্বয়ে চতুর্ভুজ গঠন করার মোট উপায় হচ্ছে 32। অর্থাৎ তোমরা জানো, একটা চতুর্ভুজ গঠনের জন্য আমাদের 4টি বাহুর প্রয়োজন হয়। এই 7টি বাহু থেকে আমাদেরকে 4টি বাহু নিয়ে আমাদেরকে 32টি চতুর্ভুজ গঠন করতে হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা তো ভালো করেই জানো যে আমাদের কাছে যেহেতু 7টি সরলরেখা আছে আর 4টি করে সরলরেখা আমাদেরকে বাছাই করতে হবে। তো আসো আমরা একটু দেখি কতভাবে বাছাই করা যেতে পারে। আমরা জানি 4টি সরলরেখার সমন্বয়ে একটি চতুর্ভুজ গঠিত হয়। সুতরাং 7টি ভিন্ন ভিন্ন সরলরেখা থেকে যে কোনো 4টি করে সরলরেখা বাছাই করার উপায় 7c4। আমার কাছে সরলরেখা আছে 7টি, আমি 4টি করে বাছাই করব 7c4। শিক্ষার্থীরা, 7c4 থেকে যদি আমরা ভাঙাই তাহলে আসবে 35। প্রশ্ন হচ্ছে স্যার আমাকে প্রমাণ করতে বলেছে 32, বা এখানে আসছে কত 35। আসলে ঘটনাটা কি? শিক্ষার্থীরা, ত্রিভুজের ক্ষেত্রে যেমন তোমরা দেখে আসছো যে দুইটি বাহু, একটা ত্রিভুজের জন্য দুইটি বাহুর সমষ্টি অবশ্যই বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হতে পারে।
সেরূপ ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে একটা শর্ত আছে, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। আমি আবারও তোমাদেরকে বলছি, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসলে আমরা এখন খুঁজতে থাকি, আমরা যে বাছাই করলাম, যেমন আমরা নিয়েছি 1 2 3 4, এটা হচ্ছে 35টার মধ্যে একটি, 1 2 4 5 35টির মধ্যে একটি। এই যে আমরা 4টি করে বাছাই করলাম, এই 4টি 35টি বাছাইয়ের মধ্যে নিশ্চয়ই এমন কিছু বাছাই আছে যাদের দ্বারা বাস্তবে চতুর্ভুজ গঠন করা যাবে না। তাহলে সেগুলো কি? শিক্ষার্থীরা, 1 2 3 6, 1 2 3 7, 1 2 4 7, এই যে বাছাইগুলো, এই বাছাইগুলো দিয়ে কোনো চতুর্ভুজ উৎপন্ন হবে না। তোমরা লক্ষ্য করো 1 2 3 6, এখানের মধ্যে প্রথম তিনটির যোগফল 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 6 সমান। সো এই বাছাই দিয়ে আমরা চতুর্ভুজ তৈরি করতে পারবো না। একইভাবে এখানে যে বাছাইটি আছে 3 এ 2 5, 5 আর 1 6, 6 7 অপেক্ষা ছোট, সো বাছাই করা যাবে না। এখানের মধ্যে 6 6 আর 1 7, 7 আর 7 যেহেতু সমান, সো এই বাছাইটা দিয়েও কোনো চতুর্ভুজ উৎপন্ন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই 35টির মধ্যে 3টি বাছাই দিয়ে কোনো চতুর্ভুজ উৎপন্ন হবে না। সুতরাং চতুর্ভুজ সংখ্যা হবে 35 থেকে আমরা 3 বিয়োগ করে ফেলব। 35 minus 3 equal to 32। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক সমস্যাটি সকল বইতে আছে। তোমরা জানো ইন্টারমিডিয়েটে বিভিন্ন রাইটারের বই আছে, বোর্ড অনুমোদিত। প্রত্যেকটি বইতে দেখবে অঙ্কটি এইভাবে আছে। আসলে যদি এটা ফিগার চেঞ্জ করে তাহলে আমাদের আসলে ম্যানুয়ালি বের করতে হবে। তো ম্যানুয়ালি বের করা কিছুটা হলো একটু কঠিন, যার জন্য দেখা যায় যে সাধারণত সকল বইতেই এই 7টি বাহুর দৈর্ঘ্য দিয়েই অঙ্কটি আছে। সো তোমাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ভয় আতঙ্ক কাজ করার কোনো সুযোগ নেই। যদি এখানে অতিরিক্ত কিছু দিয়ে দেয় তাহলে আমরা কি করব, কিভাবে বের করবো, আমরা এই 7টি দিয়ে আমরা শিখবো। আশা করি অসুবিধা হবে না। যদি দেয় তাহলে তোমাকে ম্যানুয়ালি বের করতে হবে। আগে বলছি, আশ্বস্ত করতে চাই, এটা সাধারণত চেঞ্জ করা হয় না, এভাবেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু গাণিতিক সমস্যা নিয়ে এখন কাজ করব। এই গাণিতিক সমস্যাগুলো বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্তত পক্ষে একজন করে ভদ্র মহিলা থাকবে। আবারও বলছি, 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্তত পক্ষে একজন করে ভদ্র মহিলা থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন এই ধরনের গাণিতিক সমস্যা থাকবে, অর্থাৎ অন্তত পক্ষে, কম পক্ষে, বেশি পক্ষে, তখন তোমরা আগে চিন্তা করে নিবে যে আমরা ওই কমিটির জন্য, অর্থাৎ 5 জনের যে কমিটি আছে সেই কমিটির জন্য ভদ্র মহিলা কতজন করে রাখা যেতে পারে, ভদ্র লোক কতজন করে রাখা যেতে পারে। আমি আবারও তোমাদেরকে বলছি, অন্তত পক্ষে, কম পক্ষে, বেশির পক্ষে, এই কথাগুলো যখন বলা থাকবে তোমরা সবসময় আগে চিন্তা করে নিতে হবে আমরা যে কমিটিটা গঠন করব সেখানে আমরা ভদ্র মহিলা কতজনকে রাখবো আর ভদ্রলোক কতজনকে রাখবো, অর্থাৎ ওই 5 জনের কমিটিতে। শিক্ষার্থীরা, আসলে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে দেওয়া আছে ভদ্র মহিলা 4 জন। সো ভদ্র মহিলা যদি 4 জন হয়, স্বাভাবিকভাবে ভদ্রলোক হবে
10 থেকে আমরা 4 বিয়োগ করলে 6 জনকে পেয়ে যাবো। অর্থাৎ আমরা ভদ্র মহিলা পেয়ে গেলাম, ভদ্র লোকও পেয়ে গেলাম। নিম্নলিখিত উপায়ে আমরা 5 জনের কমিটি গঠন করতে পারবো। আসো, ভদ্র মহিলা আমাদের কাছে আছে 4 জন, ভদ্রলোক 6 জন। তুমি চিন্তা করতে পারো যে আমাকে যেহেতু ভদ্র মহিলার উপর কন্ডিশনটা দেওয়া হয়েছে একজন, অন্তত পক্ষে একজন, তাহলে আমি যে কমিটিটা গ্রহণ করব সেখানে আমি একজন ভদ্র মহিলাকে নিতে পারি। যদি তুমি একজন ভদ্র মহিলাকে নাও তাহলে ভদ্রলোক নিতে হবে 4 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একইভাবে ভদ্র মহিলা যদি তুমি 2 জনকে নাও তাহলে ভদ্রলোক নিতে হবে আমাকে 3 জন, অর্থাৎ 6 জন থেকে আমাদের 3 জনকে নিতে হবে, যেহেতু আমাদের 5 জনের কমিটি। আমাদের ভদ্র মহিলাদের উপর যেহেতু কন্ডিশনটা, অর্থাৎ কমপক্ষে একজন, সো আমি ইচ্ছে করলে 2 নিতে পারি, আমি ইচ্ছে করলে 3 নিতে পারি, আমি ইচ্ছে করলে সবাইকে নিতে পারি, অর্থাৎ 4 জন থেকে 4 জনকে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ভদ্রলোক নিতে হবে একজন। আমাদের বলাই আছে এখানে 5 জনের কমিটি আমাকে গঠন করতে হবে। এখন আসলে শিক্ষার্থীরা, আমরা এই 4 জন থেকে একজন ভদ্র মহিলাকে কিভাবে বাছাই করতে পারি, বা 6 জন ভদ্রলোক থেকে 4 জন ভদ্রলোককে কিভাবে বাছাই করতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে তোমরা লিখে নিবে এভাবে। এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 4 জন থেকে একজন, তার মানে 4C1 গুণ 6 জন থেকে 4 জন, 6 জন থেকে 4 জনকে বাছাই করা যাবে 6C4 উপায়ে। শিক্ষার্থীরা, 4C1 মানে 4, 6C4 মানে হচ্ছে 15। তোমরা গণনার গুণন বিধিতে শিখে আসছো। কোন একটি কাজ যদি 4 উপায়ে সম্পূর্ণ করা যায়, 4 উপায়ে যে কোনো এক উপায়ের সাথে অপর একটি কাজ যদি আরো 15 উপায়ে সম্পূর্ণ করা যায়, তবে কাজ দুটি একত্রে 4 × 15 উপায়ে সম্পূর্ণ করা যাবে। আবারও বলছি, আমরা কেন এখানে গুণন বিধি প্রয়োগ করলাম। আমরা প্রথম যে কাজ, অর্থাৎ 4 জন ভদ্র মহিলা থেকে একজন ভদ্র মহিলা নিব। 4 জন ভদ্র মহিলা থেকে একজন ভদ্র মহিলাকে নেওয়ার হচ্ছে 4 উপায়। যেমন মনে করো সে ওমেন 1 অথবা ওমেন 2 অথবা ওমেন 3 অথবা ওমেন 4, অর্থাৎ 4 উপায়। এই 4 উপায়ের প্রত্যেক উপায়ের সাথে আমরা 6 জন থেকে 4 জন ভদ্রলোককে আমরা 15 উপায় বাছাই করতে পারবো। তাহলে কাজ দুটি একত্রে আমরা সম্পূর্ণ করতে পারবো 4 × 15 বা 16 উপায়ে, 60 উপায়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একইভাবে বিয়ের ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 4 জন থেকে 2 জন 4C2 × 6 জন থেকে 3 জন 6C3, তার মানে 120 উপায়ে। সি এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 4C3 × 6C2, তার মানে 4 × 15 = 60। শিক্ষার্থীরা, ডি এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় হবে 4C4, অর্থাৎ যেহেতু 4 জনকে নিচ্ছি তার মানে আমার উপায় একটি, আর 6 জন থেকে একজনকে আমরা নিতে পারি 6 উপায়ে। সো কাজ দুটি একত্রে আমরা সম্পূর্ণ করতে পারি 1 × 6 = 6 উপায়ে। এখানে লক্ষ্য করো তোমরা, এ বি সি ডি এর প্রত্যেকটি হচ্ছে স্বাধীন। সো এখন আমরা যোজন বিধি প্রয়োগ করব, অর্থাৎ কমিটি গঠনের মোট উপায় = 60 + 120 + 60 + 6। শিক্ষার্থী, কমিটির অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সহজ। আশা করি পরীক্ষায় আসলে তোমাদের অসুবিধা হবে না। আসলে আমরা আরেকটি কমিটির অঙ্ক এখন শুরু করব। 6 জন গণিত এবং 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি তোমাদেরকে গঠন করতে হবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। আবারও বলছি, গণিতের ছাত্র 6 জন, পদার্থ বিজ্ঞানের ছাত্র হচ্ছে 4 জন। এই 6 জন গণিত আর 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে তোমাদেরকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। শর্ত হচ্ছে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবারও আমরা আগের মতো দেখে নিই। গণিতের ছাত্র 6 জন, পদার্থ বিজ্ঞানের ছাত্র হচ্ছে 4 জন। তাহলে আসলে 6 জনের কমিটিটা আমরা কিভাবে গঠন করতে পারি, অর্থাৎ আমরা কমিটির মধ্যে
কতজন গণিতের ছাত্রকে রাখবো আর কতজন পদার্থ বিজ্ঞানের ছাত্রকে রাখবো, আগে আমরা সেটি একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগরিষ্ঠতা মানে কি? অবশ্যই তোমরা বলবে 50%-এর বেশি। তাহলে বলো তো, গণিতের ছাত্র 6, তাহলে 50%-এর বেশি মানে হচ্ছে কি? অবশ্যই 3-এর চেয়ে বেশি হতে হবে, অর্থাৎ কমপক্ষে 4 জন দিয়ে শুরু করতে হবে। তাহলে তোমরা লিখে নাও, গণিতের ছাত্র 6, পদার্থ বিজ্ঞানের ছাত্র হচ্ছে 4। তাহলে আমরা প্রথমে গণিতের ছাত্র যদি 4 জনকে নিই, পদার্থ বিজ্ঞানের ছাত্র নিতে হবে 2 জন, যেহেতু আমাদের কমিটি হচ্ছে 6 জনের। শিক্ষার্থীরা, গণিতের ছাত্র আমাকে বলেছে সংখ্যাগরিষ্ঠতা, সো আমি ইচ্ছে করলে 5 জনকে নিতে পারি। সেক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের ছাত্র হচ্ছে 1 জন। গণিতের ছাত্র আমি 6 জনকে নিতে পারি, সেক্ষেত্রে আমার পদার্থ বিজ্ঞানের কোনো ছাত্র না নিলেও চলবে। কত স্যার, ঘটনাটা কেমন ঘটলো? তোমরা জানো যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলে একটা কথা আছে। তার মানে আমরা গণিতের ছাত্রদেরকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিলাম। যেমন দেখো, তোমাদের যখন হাউস ভিত্তিক খেলা হয়, তখন দেখবে বলা হয় অমুক হাউস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে ওই হাউস ওই ইভেন্ট থেকে নিয়েছে। সো এখানের মধ্যে আমরা যেহেতু 6 জনের কমিটি আর আমার কাছে 6 জন গণিতের ছাত্র আছে, সো আমি 6 জন গণিতের ছাত্রকেই আমরা ওই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে আসো একের ক্ষেত্রে কমিটি গঠনের উপায় হচ্ছে 6 জন থেকে 4 জনকে নেওয়ার উপায় 6C4 ইন্টু 4 জন থেকে 2 জনকে নেওয়ার উপায় 4C2, তার মানে 15 ইন্টু 6 ইকুয়াল টু 90। বিয়ের ক্ষেত্রে কমিটি গঠনের উপায় হবে 6C5 6 থেকে 5 জন ইন্টু 4C1, 6 ইন্টু 4 ইকুয়াল টু 24। সি এর ক্ষেত্রে কমিটি গঠনের উপায় 6 জন থেকে যেহেতু 6 জনকে নিব, তার মানে সেক্ষেত্রে আমার কমিটি গঠনের উপায় হচ্ছে 1। শিক্ষার্থীরা, তাহলে কমিটি গঠনের মোট উপায় হচ্ছে 90 প্লাস 24 প্লাস 1 ইকুয়াল টু 115। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমরা 115 উপায়ে কমিটি গঠন করতে পারবো। আসলে কিন্তু আমরা কমিটি নিব একটিকে, একটাবার সম্ভাব্য সকল উপায় আমরা এই সমাবেশের মাধ্যমে বের করতে পারি। এটি হচ্ছে সমাবেশের সার্থকতা। এবার আসো আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সম্পূরক সমাবেশ। শিক্ষার্থীরা, সম্পূরক সমাবেশ বলতে কি বোঝায়? আসো আমরা প্রথমে একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন দেখো 5C2, এই 5C2 মানে হচ্ছে 10। যদি তোমরা সূত্র অ্যাপ্লাই করো তাহলে আসবে 10। একইভাবে 5C3, এই 5C3 মানে হচ্ছে 10। তারপর আমরা দেখতে পাচ্ছি 5C2 এবং 5C3 এই দুটি মান সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 5C3 কে আমরা লিখতে পারি 5C3 এর পরিবর্তে লেখা যায় 5 - 2। যেহেতু 5C2 এবং 5C5 - 2 এই দুইটি মান যেহেতু সমান, সেজন্য আমরা 5C2 ইন্টু 5C5 - 2 এই দুইটিকে বলবো সম্পূরক সমাবেশ। আসলে ইন জেনারেলি আমরা লিখতে পারি MCR ইকুয়াল টু MCN-R। শিক্ষার্থীরা, এই দুইটিকে বলা হবে পরস্পরের সম্পূরক সমাবেশ। এখন আসো আরেকটি ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা নিয়ে আমরা কাজ করব। খুব চমৎকার একটি গাণিতিক সমস্যা। শিক্ষার্থীরা, তোমরা 9 জন বন্ধু আছো, তোমরা 9 জন বন্ধু দুটি যানবাহনে ভ্রমণ করবে। এই যানবাহন দুটির একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। প্রশ্ন হচ্ছে তোমরা কত প্রকারে ভ্রমণ করতে পারবে? আবারও বলছি, তোমাদের 9 জন থেকে দুইটি যানবাহনে তোমরা ভ্রমণ করবে, 9 জন বন্ধু, তার মধ্যে একটিতে 7 জনের বেশি অপরটিতে 4 জনের বেশি, এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কত প্রকারে ভ্রমণ করতে পারবে? শিক্ষার্থীরা, আমরা দেখি ভ্রমণ করার উপায়টা একটু দেখে নিই। যেহেতু আমার কাছে দুইটি যানবাহন, প্রথম যানবাহন এবং দ্বিতীয় যানবাহন,
শিক্ষার্থীরা আমরা যদি প্রথম যানবাহনে 7 জনকে দিই তাহলে স্বাভাবিকভাবে দ্বিতীয় যানবাহনে আমরা 2 জনকে দিব। আমরা ইচ্ছে করলে প্রথম যানবাহনে 6 জনকে দিতে পারি, সেই ক্ষেত্রে দ্বিতীয় যানবাহনে আমরা 3 জনকে দিব, কারণ আমার কাছে বন্ধু আছে 9 জন। প্রথম যানবাহনে যদি আমরা 5 জনকে দিই তাহলে দ্বিতীয় যানবাহনে আমরা দিতে হবে 4 জন। শিক্ষার্থীরা প্রথম যানবাহনে যদি আমরা 4 জনকে দিই দ্বিতীয় যানবাহনে দিতে হবে 5 জন। আচ্ছা বলো তো এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। ধন্যবাদ, তোমরা সম্পূর্ণ সঠিক, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাকে বলাই হচ্ছে দ্বিতীয় যানবাহনের জন্য 4 জন, 4 জনের বেশি ধরবে না। 4 জনের বেশি হলে কি ঘটনা ঘটবে সেটা আমি জানি না, বাট 4 জনের বেশি দেওয়া যাবে না। সো আমরা এই 3টি উপায়কে নিতে হবে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তোমরা বলবে এর ক্ষেত্রে ভ্রমণ করার উপায় নিশ্চয়ই তোমরা বলবে বা বলতে পারো 9C7 ইন্টু 4C2। আবারও তোমাদেরকে বলছি যদি প্রশ্ন করা হয় এর ক্ষেত্রে ভ্রমণ করার উপায় কি, তাহলে তোমরা হয়তো বলবে যে স্যার আমরা এখানে এইভাবে লিখতে পারি। প্রথম যানবাহন যেহেতু 7 জন তার মানে 7C7 ইন্টু দ্বিতীয় যানবাহন যেহেতু 4 জনের কথা বলা হয়েছে 4C2। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি এখানে কিন্তু প্রথম যানবাহনের ব্র্যাকেটে কিছু লিখি নাই, দ্বিতীয় যানবাহনের ব্র্যাকেটে কিছু লিখি নাই। আমরা আগের প্রবলেমগুলোতে কিন্তু লিখেছিলাম। আচ্ছা রহস্যটাকে আমরা একটু দেখি। আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলেছি এই কথাগুলো সঠিক কিনা আমরা একটু দেখবো। শিক্ষার্থীরা আসলে আমরা লিখব এর ক্ষেত্রে ভ্রমণ করার উপায় 9C7 ইন্টু 2C2। এটা হচ্ছে সম্পূর্ণ সঠিক। তার আগের কথাগুলো জাস্ট আমি তোমাদের সাথে মজা করার জন্য বলেছি। শিক্ষার্থীরা ব্যাখ্যাটা কি, আগে কেন এরকম করলাম না, এখন কেন এরকম করছো, তো এখানে কেন আমরা 4C2 লিখলাম না? তাহলে তোমরা দেখো, একটু চিন্তা করে দেখো, তোমার কাছে প্রথমে বন্ধু ছিল বা লোক ছিল 9 জন। 9 জন থেকে তুমি যে কোনো 7 জনকে প্রথম যানবাহনে উঠিয়ে দিবে। আমি আবারও তোমাদেরকে বলছি, তোমাদের 9 জন বন্ধু থেকে 7 জন বন্ধুকে তোমরা প্রথম যানবাহনে উঠিয়ে দিবে। তাহলে যখন তুমি প্রথম যানবাহনে 7 জনকে উঠিয়ে দিবে, এখন তুমি চিন্তা করে দেখো দ্বিতীয় যানবাহনের জন্য তোমার কাছে কতজন অবশিষ্ট আছে। নিশ্চয়ই তোমরা বলবে দ্বিতীয় যানবাহনের জন্য 2 জন অবশিষ্ট আছে। সো দ্বিতীয় যানবাহনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? 2C2, অর্থাৎ 2 জন থেকে 2 জনকে। আমার মনে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। একইভাবে বিয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম যানবাহনের ক্ষেত্রে আমার কাছে যেহেতু 9 জন বন্ধু আছে, আমি 9 জনকে নিব। 9 জন থেকে আমি 6 জনকে বাছাই করব। 9 জন থেকে 6 জনকে বাছাই করে যে কোনো 6 জনকে আমরা প্রথম যানবাহনে উঠিয়ে দিলাম। যখন আমি দ্বিতীয় যানবাহনের কাছে যাব তখন আমি দেখলাম আমার কাছে আছে আর মাত্র 3 জন, তার মানে আমি 3 জন থেকে 3 জনকে নিব। তাহলে আমরা লিখতে পারি 9C6 ইন্টু 3C3, অর্থাৎ টোটাল উপায় হচ্ছে 84। একইভাবে সি এর ক্ষেত্রে ভ্রমণ করার উপায় 9C5 ইন্টু 4C4। শিক্ষার্থীরা এই জন্য অনেকে আমরা জানি 2C2 এর মান 1, 3C3 এর মান হচ্ছে 1, 4C4 এর মান হচ্ছে 1। সেজন্য অনেকেই 2C2, 3C3, 4C4 এই অংশটুকু লেখা থেকে বিরত থাকে। তোমরা যদি না লিখো কোনো ক্ষতি নেই, কোনো নাম্বার কাটা যাবে না। শিক্ষার্থীরা তাহলে ভ্রমণ করার মোট উপায় আমরা পেয়ে গেলাম 246। তার মানে তোমরা 246 উপায়ে ভ্রমণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা নিয়ে এখন কাজ করব। এটাও তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে এরকম, আমেরিকা শব্দটির বর্ণগুলি থেকে প্রত্যেকবার 3টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? মাইন্ড, আমেরিকা, আবাহনী, অ্যালজাবরা, এই 3টি প্রবলেমের একদম সেম ভাবে তোমাদেরকে সমাধান করতে হবে এবং সেম রেজাল্ট, এবং 3টি খুব ইম্পর্টেন্ট। আসো প্রথমে আমেরিকা। অডিয়েন্স, আমরা জানি আমেরিকা শব্দটিতে মোট অক্ষর আছে 6টি, যার মধ্যে এ আছে 2টি আর বাকিগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। শিক্ষার্থীরা তোমরা জানো শব্দ মানে হচ্ছে বিন্যাস। অনেক সময়
শব্দ সংখ্যা না বলে আছে কতভাবে বাছাই করা যায়, এবং তোমাদেরকে আমি আজকে শুরুতেই একটা রিলেশনের কথা বলেছিলাম, বিন্যাস এবং সমাবেশের মধ্যে যে সম্পর্কটা, আমরা সেই সম্পর্কটা এখানে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যেহেতু এটা মাঝে মাঝে সমাবেশ দিয়ে আসে, মাঝে মাঝে শব্দ সংখ্যা আসে, সো আমি তোমাদেরকে দুইভাবে মানে যেভাবে করলে দুইভাবে হয়ে যাবে আমি সেভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইচ্ছে করলে দুইটি এ কে বাছাই করতে পারি, আর বাকি যে এম ই আর আই সি সেখান থেকে আমরা একটি বর্ণ নিতে পারি, অর্থাৎ তিনটি বর্ণের মধ্যে থাকবে দুইটি এ, একটি ভিন্ন অক্ষর, যেমন সে এ এম, এ ই, এ আর, এ তার সাথে আই, তার সাথে কত সি। অথবা আমরা এ এম ই আর আই সি এই যে ভিন্ন ভিন্ন অক্ষরগুলো, এখান থেকে আমরা তিনটি বর্ণকে বাছাই করতে পারি। যেমন দেখো এ এম ই, এ এম আর, এম ই আর ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থীরা, আমি যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে লিখেছি এ এম, এ ই, বা এখানে যে লিখলাম এ এম ই, এগুলো তোমাদের পরীক্ষার সময় দিতে হবে না, শুধু তোমাদের বোঝার জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি। এখন আসো, একের ক্ষেত্রে বাছাই সংখ্যা কয়টি হবে? খেয়াল করো, একের ক্ষেত্রে আমরা যেহেতু দুইটি একে বাছাই করার উপায় একটি, অর্থাৎ একই জিনিসের বাছাই সংখ্যা একটি হয়, তাহলে 1 ইন্টু এখানে ভিন্ন ভিন্ন 5টি অক্ষর আছে, সেই 5টি অক্ষর বা বর্ণ থেকে একটি বর্ণকে বাছাই করতে পারি 5C1 উপায়ে। তার মানে টোটাল উপায় হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাস্তবে তাই দেখতে পাচ্ছ এখানে মোট 5টি উপায় আছে। তাহলে শব্দ সংখ্যা কয়টি হবে খেয়াল করো। তার আগে একটা কাজ করে আমরা বাছাই সংখ্যাটাই শেষ করে ফেলি। 2 এর ক্ষেত্রে 3টি বর্ণ বাছাই করা যাবে, এখানে মোট আমাদের কাছে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, তার মধ্যে থেকে 3টি বর্ণ আমরা বাছাই করব, সেটা হচ্ছে 6C3 বা 25। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি বাছাই সংখ্যা আসে তাহলে আমার টোটাল বাছাই সংখ্যা হবে 5 + 20 = 25। বাট আমার প্রশ্ন কিন্তু তা না, আমার প্রশ্ন হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠন মানেই হচ্ছে বিন্যাস, তোমরা খুব ভালো করে জানো। তাহলে এখন বিন্যাসে কিভাবে যাবো? তোমাদেরকে বলেছিলাম সমাবেশ সংখ্যা ইনটু প্রতিটি সমাবেশকে যতভাবে সাজানো যায় তত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা বিন্যাস সংখ্যা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একের ক্ষেত্রে আমার শব্দ সংখ্যা হবে 5 ইন্টু, লক্ষ্য করো আমার বাছাই সংখ্যা হচ্ছে 5টি, প্রতিটি বাছাইকে কতভাবে সাজাতে পারি? প্রতিটি বাছাইয়ের মধ্যে লক্ষ্য করে তোমরা এখানে বর্ণ আছে 3টি, যার মধ্যে একই জাতীয় বর্ণ আছে 2টি। তোমরা বিন্যাসের সূত্রটা দেখে আসছো, যেহেতু 3টি বর্ণ 3 ফ্যাক্টোরিয়াল, আর একই জাতীয় যেহেতু 2টি বর্ণ, তার মানে আমাদেরকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শব্দ সংখ্যা আসবে 15টি। এবার আসো 2 এর ক্ষেত্রে শব্দ সংখ্যা হবে, আমাদের এখানে মোট সমাবেশ সংখ্যা পেয়েছি বা বাছাই সংখ্যা পেয়েছি 20টি। এখন প্রতিটি বাছাইতে দেখো 3টি করে স্থান আছে এ এম ই, এদেরকে আবার নিজেদের মধ্যে সাজানো যায়, যেহেতু অক্ষরগুলো ভিন্ন ভিন্ন, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 উপায়। তার মানে টোটাল শব্দ সংখ্যা হচ্ছে 20 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল = 120। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার মানে মোট শব্দ সংখ্যা হবে 15 + 120 = 135। আমার দৃঢ় বিশ্বাস আমরা কিভাবে সমাবেশ থেকে বিন্যাসে যাব সেটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হাত উঠিয়ে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিব প্লিজ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। তোমাদের আজকের আলোচনায় কোনো স্লাইডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা হাত উঠিয়ে বা আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার, একটা প্রশ্ন আছে। প্লিজ তোমার নামটা একটু বলো প্লিজ। স্যার 17281 স্যার নাম।
মানে তোমার নামটা মানে নাম? স্যার নাম ওয়াকিল আহমেদ। হ্যাঁ ওয়াকিল, ওকে ধন্যবাদ ওয়াকিল, বলো। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন আপনি যেটা দেখিয়েছেন এবং সিক্সথ Slide number। কোয়েশ্চেন, হ্যাঁ এই ম্যাথ দুইটাতে আমি এটা কিভাবে বুঝবো যে এটা বিন্যাসের প্রশ্ন নাকি সমাবেশের প্রশ্ন? আচ্ছা 5 এবং 6, ওকে ধন্যবাদ। না স্যার, থার্ড এবং সিক্সথ, 3 এবং 6। থার্ড এবং সিক্সথ। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তাহলে আমরা একটু থার্ডই দেখি, তোমরা একটু স্লাইড বলবে, স্লাইড বললে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ তাহলে আমরা ওই স্লাইডে চলে যেতে পারবো। আচ্ছা বলা আছে কমিটি গঠন। কমিটি গঠন মানেই হচ্ছে সমাবেশ। কথা বলেছিলাম ফাহিম আসিফ, আসিফ ফাহিম চয়েস করো। যদি প্রথমে ফাহিমকে নাও তারপরে যদি আসিফকে লিখো, প্রথমে যদি আসিফকে আনো তারপরে যদি ফাহিমকে নাও একই ঘটনা হবে। সো কমিটি গঠন মানেই হচ্ছে অবশ্যই সেটা সমাবেশ। এখন আসো তোমার শিক্ষার্থীরা তোমরা স্লাইড বলবে, তাহলে আমরা খুব সহজে আচ্ছা এমিডিকা শব্দটি আমি আবারও তোমাদের শব্দ মানে হচ্ছে কিন্তু বিন্যাস, কোনো সন্দেহ নেই। শব্দ সংখ্যা মানে হচ্ছে বিন্যাস। তুমি যেখানেই যাওয়ার জন্য কেন শব্দ কথাটি যদি বলা থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে সেটা হচ্ছে বিন্যাস বা সাজানোর সংখ্যা। কথা হচ্ছে যে স্যার আমি বাসের সংখ্যা তোমাদেরকে বলেছি যে বাসের সংখ্যার মাধ্যমে সেই সম্পর্কটা প্রমাণের জন্য প্রয়োজনের জন্য আমরা এইভাবে করেছি। এটাকে কিন্তু বিন্যাসের মাধ্যমে ইচ্ছে করে করা যায়, তবে সাধারণত এইভাবে আমি যদি এখানে শব্দ কথাটা না বলে যদি বলা হয় বাসের সংখ্যা, তাহলে তোমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে। আর শব্দ সংখ্যা বললে বিন্যাস এবং সমাবেশের রিলেশনের মাধ্যমে যেহেতু আমরা বিন্যাসে যেতে পারি সেভাবে আমরা চলে যাব। শিক্ষার্থীরা তুমি যদি এটা বিন্যাসের মাধ্যমে করো সেক্ষেত্রে তুমি দুইটা এর থেকে তুমি 6টি বর্ণ পাবে। 6টি বর্ণ থেকে 3টি বর্ণকে নিয়ে শব্দ তৈরি করা যায় 6PT উপায়ে। তোমার 120। এখন আসো জন্য একটু জটিল ব্যাপার, তারপর আমি আশা করি তোমরা বুঝতে পারবে। এটা একটা ঘটনা চলে গেল। এখন আসো আমি 2টি এ নিলাম, 2টি এ নিলাম, যেহেতু আমার 3টি বর্ণ নিতে হবে তার সাথে আরেকটি বর্ণ নিলাম। এই ক্ষেত্রে আমি কতগুলো সাধারণ সংখ্যা পাবো? নিশ্চয়ই তোমরা বলবে 3টি, কারণ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে 3টি, অর্থাৎ এই 5 ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তুমি 3টি পাচ্ছ। 35। আমি আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো, এবং তোমাকে অশেষ ধন্যবাদ তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। প্লিজ পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমাদের জন্য 2টি বাড়ির কাজ আছে, দয়া করে 2টি বাড়ির কাজ অবশ্যই তোমরা করে নিবে। প্লিজ তোমরা একটু দেখে নাও। আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যাটি হচ্ছে একজন পরীক্ষার্থী হবে, এর মধ্যে তাকে প্রথম 5টি থেকে ঠিক তোমাদের পরীক্ষা সংক্রান্ত বাস্তব একটা প্রবলেম, সে কত প্রকারে এই প্রশ্নগুলো আছে। শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যাটি 6 জন অভিজ্ঞ বোলার সহ 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে 11 জন খেলোয়াড়ের কতগুলি দল গঠন করা যেতে পারে? কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার থাকবে।
এই দুটি গাণিতিক সমস্যা অবশ্যই তোমরা করে নেবে। তারপরে যদি তোমার এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় অবস্থান করে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বাই বাই স্যার। আচ্ছা। করছি। ওকে, কেমন করো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আমি